আপনাদের অরল্যান্ডো ফ্লোরিডা থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা ইতিমধ্যে আমাদের কোভিড ইনফেকশন নিয়ে বা কোভিড মহামারী নিয়ে বেশ কিছু অনুষ্ঠান দেখেছেন। আজকের অনুষ্ঠানটি একটু ভিন্ন মাত্রার এবং আজকে আমার সাথে যিনি থাকবেন তিনি প্রফেসর ডক্টর আয়েশা মান্নান শিকদার, এমডি, এফসিসিপি। ডক্টর শিকদার প্রফেসর অফ মেডিসিন এবং পালমোনারি মেডিসিন, University of Pikeville College of Osteopathic Medicine in Kentucky. Dr. Shikhtar also Medical Director of Respiratory Care, Highland Regional Medical Center, Kentucky. Dr. Aisha Shikhtar is very well known আমাদের North America Bangladeshi physician community, কিন্তু তার significant contribution বাংলাদেশে তিনি প্রতি বছর বাংলাদেশে যান এবং একটা পালমোনারি ফোকাস গ্রুপ তৈরি করেছেন, পালমোনারি এবং ক্রিটিক্যাল কেয়ার, যারা খুব ওতপ্রোতভাবে বাংলাদেশে কাজ করেন। আমি অত্যন্ত ধন্যবাদ জানাই আয়েশা আপাকে আজকে আমার সাথে এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। ইতিমধ্যে আমাদের কয়েকটি অনুষ্ঠান হয়েছে, আমরা কিছু ভিন্ন মাত্রার প্রশ্ন আয়েশা আপাকে করতে চাই। প্রশ্ন আপনার কাছে সেটা হলো যে এখন আমেরিকাতে যে সিচুয়েশনটা আছে এবং বাংলাদেশে যে সিচুয়েশনটা আছে, এর পরিপ্রেক্ষিতে আপনি বাংলাদেশের পরিস্থিতিটাকে কিভাবে মূল্যায়ন করেন? ধন্যবাদ ডক্টর আতিক, আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। এত জনপ্রিয় একটা মাধ্যমে তোমাকে অনেক ধন্যবাদ এবং সেই সাথে আসসালামু আলাইকুম, রমজান মোবারক। এই রোজার দিনে রাতের বেলা তুমি রোজ যে প্রোগ্রাম করছো সেজন্য তোমার কাছে আমি গভীর গভীর অ্যাপ্রিসিয়েশন জানাই। বাংলাদেশে দেখছি সংক্রমণটা কিন্তু ভালোই, কারণ যদি আমরা দেখি যে বাংলাদেশের লোক সংখ্যা কত, তাহলে হয়তো মনে হতে পারে যে অত বেশি না, কিন্তু কতটা টেস্টিং হচ্ছে তার উপরে তো ডিপেন্ড করে এবং কতটা পজিটিভ হচ্ছে। আমরা বাংলাদেশে দেখছি যে 12% পজিটিভ, তার মানে 11.5 বা এর চাইতে বেশি। তো সেটা যদি আমরা হিসাব করি তাহলে 18 কোটির দেশে প্রায় 2 কোটি মানুষের জন্য আমাদের চিন্তা করতে হবে। এবং এই সাথে আমার মনে হয় ডক্টর আতিকও সেটা জানেন যে আমাদের আপরাইজ হয়েছে, মানে লাস্ট 10 দিনে বাংলাদেশের টেস্ট 60% বেড়ে গেছে। তার মানে সংক্রমণ বাড়ছে, বেশ ভালো গতিতেই বাড়ছে। তো আমাদের এখনই প্রস্তুত হতে হবে। এই টেস্টিং এর পজিটিভিটি আমরা যদি পার্শ্ববর্তী ভারত, পাকিস্তান, আফগানিস্তানের সাথে তুলনা করি, বাংলাদেশে কিন্তু পজিটিভিটি রেট হাই। তো এটা কেন হচ্ছে? এটা যদি আমরা নিউ ইয়র্কের সাথে তুলনা করি, নিউ ইয়র্কে কেন হঠাৎ করে এভাবে ঢল নামলো এবং ধাই ধাই করে মানুষ এত মারা গেল? কারণ আমরা জানি প্রথমে ছিল ল্যাক অফ টেস্টিং, এটা একটা ছিল। তারপরে ছিল ওই অ্যাওয়ারনেসটা মানুষের একটু কম ছিল। পপুলেশন ডেন্সিটি, যেটা বাংলাদেশের সাথে তুলনা করা যায় বা বাংলাদেশে হয়তো আরো বেশি, পপুলেশন ডেন্সিটি, ওভারক্রাউডিং, যেটা অনেক মানুষ একসাথে থাকে। তো বাংলাদেশে কিন্তু একই সমস্যা। সুতরাং বাংলাদেশে আমাদের চিন্তা করতে হবে, খুব দ্রুত গতিতে চিন্তা করতে হবে। বিশেষ করে যেহেতু বাংলাদেশে পপুলেশন টু ডাক্তার রেশিওটা অনেক হাই। আমরা জানি নিউ ইয়র্কে 400-এরও বেশি হাসপাতাল, নিউ ইয়র্কে ওয়ার্ল্ডের বেস্ট ডক্টররা প্র্যাকটিস করে এবং এটাও জানি যে সব স্পেশালিটি, সব ধরনের ডাক্তারই কোভিড ডাক্তার হয়ে গেছিল, কিভাবে ঝাঁপিয়ে পড়েছিল। সেই পরিসংখ্যান করলে বাংলাদেশে কিন্তু ডাক্তারের সংখ্যা কম। তো সেই জন্য আমরা বাংলাদেশ নিয়ে খুব চিন্তিত এবং বাংলাদেশের দিকে আমাদের একটা নজর দিতে হবে। একটা ব্যাপারে যেটা বাংলাদেশের সমস্ত চিকিৎসক বা সবার কাছে যে জিনিসটা খুব চিন্তার কারণ, সেটা হলো পিপিই বা পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টস। পিপিই নিয়ে অনেক কথা হচ্ছে। পিপিইর সেন্সটা বাংলাদেশে খুব অদ্ভুত, কারণ রাস্তায় যে ফেরিওয়ালা সেও পিপিই পড়ছে, একজন ব্যাংকার সেও পিপিই পড়ছে, এমনকি একজন সরকারি আমলা সেও পিপিই পড়ছে এবং ডাক্তারও পিপিই পড়ছে, বিভিন্ন শ্রেণীর পিপিই। এবং ডাক্তারদের মধ্যেও রকম ভেদ আছে, যে ডাক্তার আউটপেশেন্টে কাজ করছে সেও পিপিই পড়ছে। আমার মনে হয় পিপিইর ব্যাপারটা সহজ সাধ্য হওয়া দরকার।
বিশেষ করে আমি যেটা খেয়াল করেছি বাংলাদেশে ইউনিভার্সাল প্রিকশনের ব্যাপারটা আমরাও মেডিকেল কলেজে পড়িনি, কিংবা এই জেনারেশনের ডাক্তারও খুব একটা পড়েছে কিনা আমার অতটা ধারণা নেই। তো আপনি পিপি সম্পর্কে কিছু বলুন। ধন্যবাদ। এত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেখানে আমাদের শত্রু অদৃশ্য, সেখানে আমাদের অস্ত্র ভীষণ প্রিসিশন গাইডেড হতে হবে। তার মানে কি, পিপি সম্বন্ধে বুঝতে হবে। এবং এটা নিয়ে আমার কথা হচ্ছিল ডক্টর আতিকের সাথে কিছুদিন আগে, এবং তুমি বলছিলে যে পিপি সম্বন্ধে তোমার ভালোই জ্ঞান এবং ট্রেনিং আছে। এবং এই যে সংক্রমণ শুরু হলো, এই যক্ষার ব্যাপারে একরকম ছিল, ভাইরাসের ব্যাপারে আরেক রকম। তো পিপি কি জিনিস? পিপি হচ্ছে যে আমি কিভাবে নিজেকে প্রোটেক্ট করব একটা সংক্রমণ চাইতে, পার্সোনাল প্রোটেকশন। তো ইকুইপমেন্ট কি কি হতে পারে? খুব সহজে যদি বলি, সবচাইতে প্রয়োজনীয় জিনিস হচ্ছে মাস্ক। মাস্কটা আমাদের বুঝে নিতে হবে। মাস্কটা কি? মাস্ক আমাকে অন্যের চাইতে প্রোটেক্ট করবে এবং অন্যকেও আমার থেকে প্রোটেক্ট করবে। সুতরাং একটা মাস্ক যদি আমি নেই, খুব সহজ একটা জিনিস, একটা মাস্ক আমি যদি পরি, তাহলে আমি যদি মাস্ক পরি তাহলে রোগীর থেকে আমার প্রোটেকশন হয় অ্যাবাউট 50-60%। রোগী যদি মাস্ক পরে আসে তাহলে এটার প্রোটেকশন হয় 70%। যদি দুইজনই পরে, রোগীও পরে আমিও পরি, তাহলে 2.5%। তাহলে কত কম হয়ে গেল। কিন্তু মাস্কটা কি মাস্ক পরা দরকার এবং কে পরবে? আমি কয়েকটা সিচুয়েশন জানাবো। এছাড়া সেকেন্ড হচ্ছে গাউন। গাউনটা কখন দরকার সেটাও জানাবো। ফেস শিল্ড একটা ব্যাপার, সেটা আমরা যেহেতু মাস্কটা সবচেয়ে ইম্পর্টেন্ট কেন বলছি, যে ভাইরাসটা ঢুকছে মুখ এবং নাক দিয়ে এবং চোখ দিয়ে, অল্প চোখ দিয়ে ঢোকে কিন্তু মুখ এবং নাক দিয়ে। সুতরাং মাস্ক হচ্ছে আমার সবচাইতে ইম্পর্টেন্ট পিপিই। ফেস শিল্ড বা গগলস হলো চোখটা আমাকে হেল্প করবে। সেই সাথে গ্লাভস থাকতে হবে, যেহেতু কোথাও যদি রোগীর থুতু বা কিছু পড়ে সেখানে টাচ করলে আমারও সেটা সংক্রমণ হতে পারে বা আমি এটা ছড়াতে পারি। উল্লেখ করতে চাই যে সংক্রমণটা হচ্ছে ড্রপলেট, তার মানে একটু ভারী জীবাণু। এটা 3 ফুটের মতো যায় এবং ড্রপলেট সাথে যায়, যার জন্য এয়ারবোর্ন খুব কম হয়। এয়ারবোর্ন আমরা বলি যে নাই ধরতে গেলে। তো তাহলে 3 ফুট দূরত্ব যদি 6 ফুট আমরা করি তাহলে আমাদের সংক্রমণ অনেক কমে যায়। তা আমি প্রথমে শুরু করি যে হাই এক্সপোজার কি, কখন N95 মাস্ক লাগবে। একটা N95 আমরা জানি একটু ভিন্ন ধরনের মাস্ক। এটা মুখে খুব টাইট ফিটিং হয় এবং এখান দিয়ে বাতাস চলাচল করে না, বাতাস চলাচল করে এখান দিয়ে। 95% অফ দ্য ভাইরাস এটা ফিল্টার করে, সেটা হচ্ছে N95। তবে এটা কিন্তু সার্জিক্যাল মাস্ক কিন্তু খুব খারাপ নয়, এটা কিন্তু 80% ফিল্টার করে, N80 বলা যায়। তো হোয়াট ইজ হাই এক্সপোজার? হাই এক্সপোজার হচ্ছে যদি আমি কোনো একটা পেশেন্টের ব্রঙ্কোস্কোপি করি, মানে মুখের মধ্যে নল দিয়ে তার লাংটা ওয়াশ করি, সেটা হচ্ছে ভেরি হাই এক্সপোজার। যদি কাউকে নেবুলাইজার ট্রিটমেন্ট দেওয়া হয় কোনো প্রোটেকশন ছাড়া, সেটা হাই এক্সপোজার। নন ইনভেসিভ ভেন্টিলেশন আমরা যেটা বলি, সেটা হাই এক্সপোজার। সেই অবস্থায় অবশ্যই N95টা থাকতে হবে। সেই সাথে যদি ফেস শিল্ড থাকে তাহলে অলমোস্ট 100%। তো সেই হাই এক্সপোজারে আমরা বলি, সেই এক্সপোজারে N95 থাকতে হবে, ফেস শিল্ড থাকতে হবে, মাস্ক থাকতে হবে, গাউন থাকতে হবে এবং গ্লাভস থাকতে হবে। তার মানে পুরো জিনিসটা। এখন আপনি চিন্তা করেন যে আপনি বাজারে যাচ্ছেন, আপনি রিক্সায় যাচ্ছেন, আপনি ব্যাংকে যাচ্ছেন, সেখানে কি N95 পরা দরকার আছে? অবশ্যই না, তার সাথে কম্পেয়ার করলে। এবং আতিক, তুমিও কিছু প্রসিজিওর করো, যখন তুমি করো বা একটা কার্ডিওলজিস্ট যখন ইসোফেজিয়াল ইকোকার্ডিওগ্রাম করে, তাদেরও দরকার। এটা হচ্ছে হাই এক্সপোজার। মিডিয়াম এক্সপোজার কি জিনিস?
মিডিয়াম এক্সপোজার হলো বেশ কিছুক্ষণ একটা কোভিড পেশেন্টের সাথে আমার কাটাতে হলো। যেমন একটা নার্স ঢুকে বেশ তাকে পরিষ্কার করতে হয়, গোসল করাতে হয়, টার্ন করতে হয়, এবং আমরা যে হয়তো বা পেশেন্টটাকে বেশ কিছুক্ষণ দেখতে হয়, তখন আমাদের শুধু N95 এবং একটা ফেস শিল্ড দরকার, সেটা হচ্ছে মিডিয়াম এক্সপোজার। এছাড়া বাকি সব এক্সপোজার হচ্ছে লো রিস্ক। তার মানে কি, আমি অল্প সময়ের জন্য রোগীর সাথে একটু যে কথা বলে চলে আসলাম, সেই সময়টার জন্য একটা সার্জিক্যাল মাস্ক এবং একটা গগলস বা ফেস শিল্ড দরকার। এটা বোঝা খুব দরকার, কারণ আমি কিন্তু এই যে পুরো গাউন এটা আমি পরেছি হাই এক্সপোজারের সময়, এবং কিছু কিছু মিডিয়াম এক্সপোজার, যেগুলি লো এক্সপোজার, যেমন আউটডোরে বসে রোগী দেখা, যেখানে রোগী খুব একটা কাশছে না, যদি রোগী কাশে আমরা যদি তাকে মাস্ক পরিয়ে দিই, তাহলে কিন্তু সেই আবার 2.5% বেশি আমার এক্সপোজার হচ্ছে না। তবে সেই সাথে আমরা তো সবাই জানি যে কিছুতেই হ্যান্ড ওয়াশিং বাদ দেওয়া যাবে না। হ্যান্ড ওয়াশিং, হ্যান্ড স্যানিটাইজিং সেই সাথে চলবে, কারণ আমার স্টেথোস্কোপটাও ইনফেক্টেড হতে পারে, আমার ঘড়ি ইনফেক্টেড হতে পারে, আমার হাত তো অবশ্যই পারে। আমরা জানি যে কোভিড ইনফেকশনে শতকরা 80% রোগীর মৃদু উপসর্গ হয়, বলতে গেলে শতকরা 50% রোগীর তেমন উপসর্গ হয় না। শতকরা 20% হসপিটালে ভর্তি হতে হয় এবং 5% খুব মারাত্মক সংক্রমণের উপসর্গ হয়। এই যে 80% যাদেরকে আমরা বলছি যে তোমরা বাসায় থাকো, তাদের জন্য আপনার কি অ্যাডভাইস? 20% মাত্র ডাক্তারের কাছে আসে, আর 80% বাড়িতেই চিকিৎসা করা যায়। এবং সবারই দায়িত্ব এই মুহূর্তে, কোভিড-19 যেহেতু সকলেই আমরা অ্যাট রিস্ক, এই মুহূর্তে আমাদের সবার জেনে রাখতে হবে। আমরা বাড়িতে যেটা করতে পারি, যে প্রত্যেকেরই বাড়িতে প্যারাসিটামল থাকতে হবে এবং কাশির ওষুধ থাকতে হবে। প্রত্যেকের বাড়িতে একটা থার্মোমিটার থাকতে হবে। এর চাইতে প্রয়োজনীয় টুল বা এর চাইতে ইম্পর্টেন্ট টুল এই মুহূর্তে, এই 2020-র শুরু থেকে থার্মোমিটারের চাইতে প্রয়োজনীয় যন্ত্র বোধহয় আর নেই। তো প্রত্যেকের জ্বরটা মাপতে হবে এবং একটা ফিভার ট্রেন্ডটা আমাদের দেখতে হবে, মনিটর করতে হবে। সেই সাথে থাকতে হবে, আমরা যেটা করি, কেউ যদি ইনফেকশন নিয়ে হাসপাতালে আসে আমরা স্যালাইন দেই, এবং সেটা আমরা চেষ্টা করি ডাইলিউট করতে, ভাইরাসটাকে এলিমিনেট করতে। বাড়িতে আপনি কি করবেন? বাড়িতে আপনি ওরাল স্যালাইন রাখবেন, যেটা বাংলাদেশে ভীষণ প্রচলিত, সে প্রচুর পরিমাণে ওরাল স্যালাইন খেতে পারেন। সাথে যে অনেক রকমের রেমেডি বলা হচ্ছে, এটার কোনো ডিমেরিট নাই, তার মানে এগুলি খেলে সম্ভবত ভালো হবে, খারাপ কিছু নাই। এগুলো কোনো স্টাডি নাই, তবে এগুলো সকলেই পালন করে থাকে। সেটা হচ্ছে ভাইটামিন সি, খুব হালকা চা বেশি করে খাওয়া, সেটা সেম হচ্ছে স্যালাইনের মতো, যেটা আইভি ফ্লুইড দিয়ে আমরা ডাইলিউট করি, তো পাতলা চা তা করে। জিঙ্ক এবং হ্যান্ড স্যানিটাইজার। এছাড়া এর চাইতে বেশি যা লাগবে আমাদের ডাক্তারের পরামর্শ নিতে হবে, কিন্তু এই কয়েকটা জিনিস দিয়ে আপনি যদি বাড়িতে নিজেকে চিকিৎসা করেন, তবে সম্ভবত আপনার ডাক্তার কাছে যেতে হবে না এবং ডিজিজ কোর্সটাও আপনি কমাতে পারেন। একটা জিনিস আমরা সবসময় খুব প্রমোট করি, সেটা যেহেতু আমি পালমোনারি রিহ্যাব করি, সেটা হচ্ছে এক্সারসাইজ। অ্যাক্টিভ থাকুন এবং কিছু ব্রিদিং এক্সারসাইজ করুন। যদি আপনি না জানেন ব্রিদিং এক্সারসাইজ কি, 2 হাতে 2 বোতল পানি নিয়ে মাথার উপরে উঠাবেন, নামাবেন, সামনে নিবেন, ঝুঁকে পড়বেন। এই এক্সারসাইজ গুলা আপনার ব্রিদিং এর জন্য খুব সাহায্য করে। এখন যে 20% রোগী যারা হসপিটালে যাবে, আমাদের একটা প্রধান লক্ষ্য হলো হসপিটালের লোড কমানো। হসপিটালে ভর্তি হওয়ার জন্য আমরা এখানে কি কি ক্রাইটেরিয়া পালন করছি? হসপিটালে ভর্তি হওয়ার জন্য আমরা যেসব পালন করছি, সেটা হচ্ছে আমরা সবাই এখন জানি যে কোভিড এর সিমটম কি। তবে যেই কারণে হাসপাতালে ভর্তি হতে হবে সেটা হচ্ছে শর্টনেস অফ ব্রেথ,
মানে শ্বাসকষ্ট যদি বেশি হয়, হালকা শ্বাসকষ্ট হলে আপনি ঘরে মনিটর করতে পারেন, কিন্তু যদি আপনি চিন্তিত হয়ে যান তাহলে অবশ্যই হাসপাতালে আসতে হবে। চেস্ট পেইন বা চেস্ট প্রেশার, যদি শ্বাস নিলে বেশ একটু ব্যথা লাগছে তাহলে যেতে হবে হাসপাতালে। কনফিউশন মানে রোগী আবল তাবল বলছে এবং বুঝতে পারছে না যে কি হচ্ছে। লাস্ট ক্রাইটেরিয়া হচ্ছে ব্লুইশ কালারেশন অফ দ্য ফেস অর লিপস, যেটা অক্সিজেন কমে গেলে হয়, তার মানে দ্রুত হাসপাতালে নিতে হবে। এই কয়েকটা হচ্ছে হাসপাতালে অ্যাডমিশনের ক্রাইটেরিয়া বা হাসপাতালে যাওয়ার জন্য ক্রাইটেরিয়া। তো আমরা অক্সিজেন লেভেলটা ভীষণভাবে মনিটর করি, কারণ আমরা জানি এই রোগটাতে হয়তো রোগী তেমন কোনো খারাপ বোধ করছে না বা কিছু বলছে না বা শ্বাসকষ্ট বলছে না, কিন্তু আমরা তাজ্জব হয়ে যাই অক্সিজেন লেভেল দেখে যে অক্সিজেন লেভেলটা খুবই লো, যেটা একটা নতুন নমেনক্লেচার বা নাম বেরিয়েছে, সেটা হচ্ছে সাইলেন্ট হাইপক্সিয়া বা হ্যাপি হাইপক্সিয়া। যে একটা ছোট পালস অক্সিমিটার যদি রাখা যায়, ছোট্ট একটা যেটা দিয়ে অক্সিজেন মাপা যায়। আমরা দেখেছি আমাদের এখানে যারা আসছে হসপিটালে এবং যাদের অক্সিজেনেশন ভালো হচ্ছে, মৃদু শ্বাসকষ্ট আছে, তাদের মধ্যে অনেককেই আমরা ওই আমাদের ছোট মেশিনটা দিয়ে যদি না থাকে বাসায় পাঠিয়ে দিচ্ছি এবং বাসায় পরিচর্যা করতে বলছি। এখন হসপিটালে যে রোগীগুলো ভর্তি হতে হলো আনফরচুনেটলি, তাদের মধ্যে একটা ক্ষুদ্র অংশ ইভেনচুয়ালি তাদের মারাত্মক উপসর্গ থাকবে। আপনাদের এখানে আপনি কি কি উপসর্গের জন্য তাদেরকে আইসিইউতে ভর্তি করছেন? হাসপাতালে আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে পালস অক্সিমিটারের কথা তুমি বললে, এই পালস অক্সিমিটারটা প্রতি হাসপাতালে প্রতি আউটপেশেন্ট এবং প্রতি ডাক্তারের থাকা উচিত, কারণ এই পালস অক্সিমিটারটাই বোঝাবে যে কখন রোগীটা ভর্তি হবে, এবং সেই একই পালস অক্সিমিটার কিন্তু বলে দিবে যে কখন রোগীকে হাসপাতাল আইসিইউতে ভর্তি করতে হবে। তো হাসপাতালে আইসিইউতে ভর্তি করার ক্রাইটেরিয়া হচ্ছে যে রোগী, এক তো হচ্ছে রোগী সংজ্ঞাহীন হয়ে গেল, দুই হচ্ছে যে ব্লাড প্রেশার ফল করলো, তিন হচ্ছে যে একেবারে যেটা আমরা বলি ডিলিরিয়াস বা ভীষণ মেন্টাল স্ট্যাটাসটা ডিটোরিওরেট করলো। আর যদি অক্সিজেন 6 লিটার অক্সিজেন দেওয়ার পরেও রোগীর অক্সিজেন স্যাচুরেশনটা কম থাকে, তাহলে আইসিইউতে ভর্তি করতে হবে। এই কয়েকটা ক্রাইটেরিয়া আমরা ইউজ করি আইসিইউতে ভর্তি করবার জন্য। যখন কোভিড সংক্রমণ শুরু হলো, আমরা দেখলাম যে একটা সুনামির মতন রোগী আসা শুরু করলো ইমার্জেন্সি রুমে, এবং যেটা আমরা আমেরিকা বিভিন্ন জায়গায় দেখেছি, এত রোগী একসাথে ইমার্জেন্সি রুমে চলে আসে যে সেটা সেই লোডটা মানে সামলানো খুব একটা ডিফিকাল্ট ব্যাপার হয়ে যায়। আপনার এ ব্যাপারে পরামর্শ কি? এ ব্যাপারে আসলে আমাদের অনেক কিছুই আমরা নিউ ইয়র্ক এবং ডেট্রয়েট এবং ইলিনয় কয়েকটা বড় বড় শহর থেকে আমরা শিখেছি যে কেন নিউ ইয়র্কে হঠাৎ করে এত স্পেশালাইজড হসপিটাল, এত পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ হসপিটাল থাকা সত্ত্বেও কেন এত মৃত্যু হলো। কারণ একসাথে হুড়মুড় করে অনেক বেশি রোগী চলে আসলো। এক একটা হাসপাতাল 150% বেডে চলেও রোগী এনাফ ভর্তি করতে পারেনি, এনাফ ভেন্টিলেটর দিতে পারেনি, এনাফ আইসিইউ বেড দিতে পারেনি। তো আমরা এতক্ষণ যা বললাম তাতে আমরা আমাদের চেষ্টা করতে হবে যে রোগী যেন হাসপাতালে ভর্তি না হয়, রোগী যেন হাসপাতালে যাওয়ার পরে আইসিইউতে না যায়। আমি কয়েকটা জায়গায় দেখলাম যে বাংলাদেশে ইভেন কক্সবাজারেও ডাক্তাররা বলছেন যে আপনার কোভিড হয়েছে, আপনার ঢাকায় কোভিড হসপিটালে যেতে হবে। তো ঢাকায় সম্ভবত 8টা কি 10টা কোভিড ডেজিগনেটেড হসপিটাল আছে। হাসপাতালের যদিও রেশিও অত বেশি নয়, তবুও যে হাসপাতালগুলো আছে ওগুলাকে ব্যবহার করতে হবে। কারণ আমরা জানি যে মাত্র 1200 বেড আইসিইউ 1200 আইসিইউ বেড আছে সারা বাংলাদেশে। তো আমেরিকায় কি করেছে, আমেরিকায় ওই যখন নিউ ইয়র্কে এত সংক্রমণ হচ্ছিল
সারা আমেরিকায় আমরা জানি যে কোভিড নন কোভিড টেন্ট করেছে আউটসাইড দ্য ইমার্জেন্সি রুম। তার মানে ইমার্জেন্সি রুমে ঢোকার সময় বাইরেই রোগীর ট্রিয়াজ হয়ে যাচ্ছে, যেটা কোভিড সন্দেহ করা যাচ্ছে কিনা। যদি কোভিড সন্দেহ করা হয় তাদেরকে আলাদা রাস্তা দিয়ে নন কোভিড পেশেন্টদের থেকে সেপারেট করছে, যারা ভর্তি দরকার যাদেরকে ট্রিয়াজ করে বাইরে পাঠিয়ে দিচ্ছে, তাদের পাঠিয়ে দিচ্ছে। ক্রস কন্টামিনেশন হচ্ছে না, নার্সরা বা ডাক্তাররা প্রপার পিপিই পরে যাচ্ছে, অন্যরা অন্যভাবে যাচ্ছে, কিন্তু অন্যরাও সেবা পাচ্ছে। কোভিড পেশেন্টদের জন্য নন কোভিডরা সাফার করছে না। হাসপাতালে কিন্তু আমাদের হাসপাতালে কোভিড নন কোভিড ফ্লোর করা হয়েছে, এতে করে কোভিড পেশেন্টদের থেকে তাদের থেকে কন্টামিনেশন হচ্ছে না। কোভিড টিম করা হয়েছে, মানে কি ডাক্তাররা অন কল থাকছে 7 দিন এট এ টাইম, যে তারা শুধু কোভিড পেশেন্ট দেখবে। তাহলে তারা নন কোভিড পেশেন্টদের কাছে না যে কন্টামিনেট করছে না, সংক্রমণ করছে না। একই সাথে হাসপাতালের কিন্তু প্রিপেয়ারনেস এর ব্যাপার আছে। আমার মনে হয় যে যদি ডাক্তারদের এবং নার্সদের পিপিই ট্রেনিং দেওয়া হয়, যেটা প্রথম থেকে দিতে হবে, শুরু হয়েছে কিছু, তবে আরো ব্যাপকভাবে দিতে হবে এবং ক্রিস্টাল ক্লিয়ার হতে হবে, প্রত্যেকে বুঝতে পারবে। যদি একটা ডাক্তার বা একটা নার্স বুঝতে পারে তার এক্সটেন্ট অফ এক্সপোজার কি, তার লেভেল অফ পিপিই কি দরকার, তাহলে কিন্তু অনেক শক্তি নিয়ে এসে দেখতে পারে। আমরা জানি যে আমেরিকায় কোনো ডাক্তার কোনো পেশেন্টকে রিফিউজ করেনি, কোনো নার্স আজ পর্যন্ত বলেনি যে আমি কালকে কাজে যাব না, কারণ তারা জানে যে তারা কি ধরনের প্রোটেকশন, কি ধরনের অবস্থায় ব্যবহার করতে হবে। সেই সাথে কিছু ইনস্টিটিউশন গাইডলাইন্স দরকার। কোভিড-19 সম্বন্ধে কেউ জানি না, আমরা আমেরিকার ডাক্তাররাও জানতাম না, বাংলাদেশের ডাক্তাররাও জানি না। সুতরাং আমাদের ইনস্টিটিউশনে, আমার নিজের ইনস্টিটিউশনে কিছু ম্যান্ডেটরি ট্রেনিং করা হয়েছে এবং আমাদেরকে ইনফরমেশন দিয়ে রাতারাতি আমাদেরকে এক্সপার্ট বানিয়ে দেওয়া হয়েছে। সেই ইনস্টিটিউশন কিছু গাইডলাইন ইনফরমেশন থাকা দরকার, অ্যাকশন প্ল্যান থাকা দরকার, এবং আরো কিছু সিমুলেশন ট্রেনিং আমরা বলি। যেমন আমি আইসিইউ ডাক্তার, আমার কাছে রোগী আসলে একেবারে হাতে সময় থাকে না, আমার সময় নাই দেখা যে এখন বেস্ট ট্রিটমেন্ট কি, আমি অন্যরা কি করছে আমার কিছু দেখতে হবে কিনা। আমরা কি করলাম, আমরা কিছু নার্স রোগী সেজে তাদেরকে, যেটা প্রোনিং বলে, রোগীকে উপর হয়ে শোয়ানো, যাতে অক্সিজেন লেভেলটা আমরা দেখি সাথে সাথে বেড়ে যায়। যেহেতু আমরা আগে এত বেশি করিনি, এখন বেশ কয়েকটা রোগী আসলে কি করব, নার্স ভলেন্টিয়ার নিয়ে আমরা সেগুলা সিমুলেশন করলাম। ইন্টুবেশন করার, যেটা লাইফ সাপোর্টে দেওয়ার আগে কিছু টেকনিক আছে, সেগুলাও আমরা নন ইমার্জেন্ট কেসে করে আমরা নিজেদের ট্রেনিং করলাম। তো এভাবে হসপিটালের কিছু প্রিপেয়ারনেস হওয়ার দরকার আছে, তাহলে আমার মনে হয় যে রোগীকে চিকিৎসা করবে তার কনফিডেন্সটা অনেক বেশি থাকবে। আমেরিকাতে গত 1 মাসে নন কোভিড রোগী অনেকেই হসপিটালে ভয়ে যায়নি, এবং এত কোভিড রোগী ছিল যে নন কোভিড রোগী যাদের অন্যান্য মেডিকেল প্রবলেম ছিল তারাও ঠিক মতন হসপিটালে যেতে চায়নি, কিংবা বাসায় থেকে ঠিক মতো ট্রিট হয়নি, এবং নন কোভিড ডেথ রেট কিন্তু সিগনিফিকেন্টলি বেড়ে গেছে। এটা আপনিও দেখেছেন। এই জিনিসটা যাতে বাংলাদেশে না হয় সেজন্য আপনি কি পরামর্শ দেবেন? আমরা অবশ্যই নন কোভিড পেশেন্টের সংখ্যাই কিন্তু বেশি। যদি আমেরিকায় 1 মিলিয়ন যদি কোভিড পেশেন্ট হয়, আমেরিকার লোক সংখ্যা তো 360 মিলিয়ন, তো বা 380 মিলিয়ন, তো তাহলে নন কোভিড পেশেন্টের সংখ্যাই তো বেশি। আমাদের নন কোভিড, যদি আমরা কোভিড নন কোভিড আলাদা করি তাহলে কিছুটা অবশ্যই হেল্প হবে। সেই সাথে আমরা যেটা আমেরিকায় করছি সেটা হচ্ছে টেলিমেডিসিন। আমরা আমাদের রেগুলার পেশেন্টদের সাথে যোগাযোগ করছি এবং রোজ আমরা অফিসে যাচ্ছি, যে পেশেন্টদের কল করছি, কারোর সাথে ভিডিও, কারোর সাথে ফোন, আর কারোর সাথে কম্পিউটারে, আমরা তাদের সাথে যোগাযোগ রাখছি। এবং আমার যেমন কিছু রোগী আছে, যেমন আমরা লাং ক্যান্সার বা এই ধরনের কিছু কেস আছে যাদের
ক্যাট স্ক্যান করা দরকার, আমরা প্রায় 3 থেকে 3.5 সপ্তাহ আমরা কিন্তু এই ধরনের নন ইমার্জেন্ট কেসগুলো আমরা কিন্তু করিনি। তাদের আমরা একটা লিস্ট রেখেছি এবং তাদের সাথে যোগাযোগ করেছি, এবং রোগীদের কিছুটা এম্পাওয়ার করতে হবে। রোগীদের বলতে হবে যে তোমরা তোমাদের এই টেস্টটা বাকি আছে এবং তোমাদের দায়িত্ব, তোমরা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবে। তো সেটা বাংলাদেশে কতটা সম্ভব আমি জানি, এর মধ্যে অনেক অনেক অবস্টাকেল আছে, তবে রোগীদের কিছুটা বোঝাতে হবে। যদিও নন কোভিড রোগীদের মরবিডিটি বা সমস্যা বেড়ে গেছে, তবুও রোগীদের নিজেদের ডায়াবেটিস কন্ট্রোল করা, নিজেদের ব্লাড প্রেশার কন্ট্রোল করা, এগুলা কিন্তু রোগীরা নিজেই করতে পারে। সিওপিডি পেশেন্ট, অ্যাজমা পেশেন্ট নিয়মিত ওষুধ নেওয়া, এবং ডাক্তার যা বলেছিল আগে, যেগুলো বলেছিল সেগুলো আবার ডাক্তারের সাথে রিইনফোর্স করে তারা কিন্তু চলতে পারে। এবং এটা আমাদের চালিয়ে যেতে হবে। আমাদের সম্ভবত এই টেলিমেডিসিন আরো বেশ কিছুদিনই চালাতে হবে, এবং এই জন্য আমরা প্রতিনিয়তই দেখছি যে কিভাবে আমাদের রোগীর সাথে যোগাযোগটা আমরা চালাতে পারি এবং আরো ইমপ্রুভ করতে পারি। এই মুহূর্তে আমরা জানি যে এই কোভিড ইনফেকশনের জন্য কোনো ভ্যাকসিন আমরা আবিষ্কৃত করতে পারিনি, এবং যদি মূল চিকিৎসার কথা বলি, আমরা এমন কোনো সিলভার বুলেট পাইনি যেটা দিয়ে কি ট্রিটমেন্ট করতে পারি। আমরা জানি যে কিছু কিছু ওষুধ আমরা ট্রাই করছি, কিছু কিছু ওষুধ দেখা যাচ্ছে যে আমরা প্রয়োগ করতে পারি। আমরা জেনেছি আজকে FDA অ্যাপ্রুভ করেছে, কিন্তু তারপরেও যদি বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করি, এখনো আমাদের কিন্তু যেদিকে বেশি গুরুত্ব দেওয়া দরকার সেটা হলো সোশ্যাল আইসোলেশন, হাত ঠিক করে ধোয়া, পেশেন্ট রোগীদেরকে বাসায় থাকার জন্য উৎসাহিত করা, শুধুমাত্র যাদের হসপিটালে ভর্তি করা দরকার তাদেরকেই ভর্তি করা। আমরা আমাদের আলোচনার প্রায় শেষের দিকে, সবশেষে আপনি কি বলতে চান ওভারঅল বাংলাদেশের প্রেক্ষাপটে, কোভিড ইনফেকশনের প্রেক্ষাপটে কি অ্যাডভাইস করবেন আপনি? আমি বাংলাদেশ সম্বন্ধে যদিও সকলেই খুব চিন্তিত, যেহেতু ঘনবসতি এবং সেখানে স্বাস্থ্য ব্যবস্থা আমাদের এই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা উন্নত বিশ্বের তুলনায় অনেক পিছিয়ে আছে, বা অনেক সেখানে অনেক অনেক অবস্টাকেল আছে। তো আমি বাংলাদেশ সম্বন্ধে তবুও আমি নিরুৎসাহিত নই। আমি বাংলাদেশ সম্বন্ধে অনেক আশা রাখি, যেহেতু বাংলাদেশ বেশ কিছু রিফর্ম করে অনেক কিছুতে এগিয়ে আছে। পার্শ্ববর্তী মিয়ানমার বা ইভেন কি ভারতেরও বেশ কিছু রাজ্যের চাইতে বাংলাদেশ এগিয়ে আছে বেশ কিছু সোশ্যাল রিফর্মে, যেমন ডায়রিয়াল ডিজিজ, তারপর ম্যাটারনাল মর্টালিটি রেট, ইনফ্যান্ট মর্টালিটি রেট, এগুলোতে কিন্তু বাংলাদেশ এগিয়ে আছে। তো এখানে বাংলাদেশ কি করতে পারে, এটা কিছুটা ডক্টর আতিক তোমার সাথে আলাপ হচ্ছিল যে এই অসুখটাকে আমরা ফোকাস করছি, যে একটা ফোকাস করছি খুব বেশি পিপিইর উপরে, আরেকটা ফোকাস করছি ভীষণ যে আমাদের মেডিকেল ট্রিটমেন্টের উপরে। হ্যাঁ, চিকিৎসা আছে, চিকিৎসা যেটা আমি বললাম বেশ জোর দিয়ে, সেটা হচ্ছে সাপোর্টিভ ট্রিটমেন্ট। তার সাথে দুইটা ফেজ থাকে, একটা হচ্ছে ভাইরাল রেপ্লিকেশন, সেটাতে কিছু স্পেসিফিক ওষুধ, যেমন কিছু এই সম্প্রতি একটা ওষুধ বেরিয়েছে একটু প্রমিসিং রেজাল্ট। আরেকটা হচ্ছে ইনফ্লামেশন, যেটা অসম্ভব সাইটোকাইন স্টর্ম যেটা হয়, সেটার জন্য ট্রিট করার জন্য কিছু ওষুধ আছে। হয়তো বাংলাদেশে সেগুলা অত ব্যাপকভাবে যাবে না, অবশ্যই যাদের আর্থিক হ্যান্ডিক্যাপ আছে তাদের কাছে পৌঁছানো তো খুবই কঠিন। তাহলে আমরা কি করতে পারি? আমরা এটা বোধহয় ডক্টর আতিক তুমিই বলছিলে যে এই অসুখটা ফার্মাকোথেরাপি দিয়ে বা হাইলি স্পেশালাইজড মেডিসিন দেওয়ার চাইতে বিহেভিয়ারাল ট্রিটমেন্ট দিয়ে এটাকে কন্টেইন করা যাবে।
কন্টেইন করতে হলে ম্যাসিভ টেস্টিং করতে হবে। বাংলাদেশে কিন্তু এখনো টেস্টিং খুবই কম। আমরা যদি টেস্টিং না করি আমরা কিন্তু কন্টেইন করতে পারবো না। রোগী আগে চিনতে হবে, এটা হচ্ছে টেস্টিং। সেকেন্ড হচ্ছে টেস্টিং এর পরে আইসোলেশন এবং কন্ট্যাক্ট ট্রেসিং। হয়তোবা বাংলাদেশে কন্ট্যাক্ট ট্রেসিংটা খুবই কঠিন। তো এই সাথে আমরা কি করতে পারি, আমরা সোশ্যাল মেজার গুলো করতে পারি, যেটা হচ্ছে সামাজিক দূরত্ব এবং হাত ধোয়া, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক। প্রত্যেকে আপনারা মাস্ক পরবেন। যদি আপনারা সার্জিক্যাল মাস্ক না পান, আপনারা কাপড়ের মাস্ক পরবেন, অবশ্যই কাজ করে। প্রত্যেকেই পরবেন, সারা সিজন পরবেন, যতদিন পর্যন্ত WHO বা CDC না বলে যে ভীষণ ভাবে নেমে যাচ্ছে ইনসিডেন্স, পড়তে থাকবেন। ফ্রন্টলাইন যারা ওয়ার্কার তাদেরকে প্রোটেক্ট করতে হবে, ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের প্রপার প্রোটেকশন দিয়ে করতে হবে। আমরা ভ্যাকসিন পর্যন্ত অপেক্ষা করতে হবে, সেটা হচ্ছে এফেক্টিভ ট্রিটমেন্ট। তবে আবারও বলবো যে বিহেভিয়ারাল থেরাপি, আমরা বাইরে কম যাব এবং এখন আমরা যা করছি তা চালিয়ে যাব। অনেক ধন্যবাদ। আজকের আলোচনা আমি বলবো যে খুবই ফলপ্রসূ এবং খুব সুন্দর করে আপনি প্রত্যেকটা ব্যাপারের দিকে দৃষ্টিপাত করেছেন। এবং আমরা আশা করব বাংলাদেশ যেমন করে নানা রকমের বড় বড় অবস্টাকল পার হয়ে এসছে, এই বাধাটাও পার করতে পারবে এবং তার কিছু পদক্ষেপ, সুনির্দিষ্ট পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি নেওয়া শুরু হয়েছে। আপনারা যে যেখানে থাকবেন সুস্থ থাকবেন, আপনারা সোশ্যাল আইসোলেশনটা মেনটেন করবেন, সবাই মাস্ক পরবেন, হাত ধোবেন ঠিক মতন, ঘনবসতিপূর্ণ এলাকায় সাবধানে থাকবেন এবং নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। এবং প্রফেসর মান্নান, আয়েশা মান্নান, আমি আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আজকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ। ডক্টর আতিকুজ্জামান, তোমাকে অনেক ধন্যবাদ।